প্রিয় ছাত্রছাত্রী, আজকে রাশিবিজ্ঞান অধ্যায়ের তৃতীয় পাঠটি নিয়ে এসেছি। আজকে মধ্যমান নির্ণয় কিভাবে করতে হয় এটি আমরা শিখব। তো তোমাদের কোষে দেখি 26.2 অধ্যায়ের 2-এর অঙ্কটি নিয়ে শুরু করছি। তো দেখো, এখানে বলা আছে কিছু পশুর বয়স বছরে হলো 6, 10, 5, 4, 9, 11, 20, 18 বয়সের মধ্যমান নির্ণয় করি। তাহলে আমরা কিভাবে মধ্যমান নির্ণয় করব? মধ্যমান নির্ণয়ের প্রধান কাজ হচ্ছে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো আগে সাজিয়ে নিতে হবে, ছোট থেকে বড়, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমরা কটা দেখতে পাচ্ছি, নাম্বারগুলো দেওয়া আছে দেখো এলোমেলোভাবে, সেই জন্য আমরা সাজিয়ে নিলাম ছোট থেকে বড় 4, 5, 6, 9, 10, 11, 18, 20 এইভাবে আমরা সাজিয়ে নিলাম। তো এখন আর একটা জিনিস লক্ষ্য করো, আমাদের দেখতে হবে মোট কটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ কটি পদ দেওয়া আছে। এখানে দেখো মোট গুণে দেখো, এখানে মোট 8টি পদ হবে। তাহলে মোট পদের সংখ্যা 8। তখনই যখন মোট পদের সংখ্যা 8 অথবা 9, অর্থাৎ যখন মোট পদের সংখ্যা জোড় হবে তখন আমাদের একটি ফর্মুলা লাগবে, এবং যখন মোট পদের সংখ্যা বিজোড় হবে তখন আমাদের আরেকটি ফর্মুলা লাগবে মধ্যমা নির্ণয় করার জন্য। তো সুতরাং দেখো, এখানে আমরা যেহেতু পদের সংখ্যা 8 পেয়েছি, মধ্যমা অর্থাৎ মাঝের সংখ্যা, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। অর্থাৎ এখানে দেখো মাঝের দুটো সংখ্যা পড়ছে, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 10। তাহলে এই দুটি সংখ্যার যদি আমরা গড় করি তাহলে আমরা মধ্যমা পেয়ে যাব। তো সুতরাং দেখো, এখানে আমরা মধ্যমা নির্ণয়, মধ্যমা সমান সমান দেখো 8/2তম পদ প্লাস 8/2 প্লাস 1তম পদের গড়, অর্থাৎ মাঝের দুটি পদকে এইভাবে আমরা লিখতে পারি। তো দেখো, এখানে 4তম পদ ও 5তম পদ এই দুটি হচ্ছে মাঝের দুটি পদ, তাদের গড় করলে কি হয়? 9 + 10/2, অর্থাৎ মধ্যমা আমরা কত পেলাম? 19/2 সমান সমান 9.5। তো এখান থেকে আমরা একটা সূত্রে উপনীত হতে পারি। দেখো, ধরি এক্স চলরাশির এনটি মান x1, x2 xn মানের ঊর্ধ্বক্রমে সাজানো থাকে, অর্থাৎ এক্স যে মানগুলো দেওয়া আছে সেগুলো ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে। এখন যদি এন অযুগ্ম হয়, অর্থাৎ এন বিজোড় হয়, তখন ফর্মুলাটা কি না, তখন মধ্যমাটাই হবে n+1/2তম পদ, অর্থাৎ মাঝের সংখ্যাটিই হবে মধ্যমা। যখন বিজোড় সংখ্যা হবে তখন মাঝের সংখ্যা একটি হবে, সেটি হলো মধ্যমা, সেটিকে আমরা n+1/2তম পদ করব। ঠিক আছে, দেখো এখানে একটা সিম্পল হিসাব, তোমার যদি মোট পদ সংখ্যা থাকে 9টি, তাহলে মাঝের সংখ্যা কোনটি হয়? মাঝের সংখ্যাটি হয় 5তম পদ, 5তম পদ। তো সুতরাং এই 9টাকে আমরা যদি 9 + 1/2 করি তাহলে কত পাই? আমরা 5 পাই। তার মানে পঞ্চম পদটা কিভাবে পেলাম? ফর্মুলা পেলাম যে n+1/2 এই 2তম পদ। ঠিক আছে, তো দেখো এরপরে যখন বলছি এন যদি যুগ্ম হয়, অর্থাৎ এন এর মান যদি জোড় হয়, তাহলে মাঝখানে দুটি পদ পাওয়া যায়, একটা হচ্ছে n/2তম পদ, তার পরেরটা হচ্ছে n/2 + 1তম পদ। তাহলে তাদের গড় করতে হবে, সেজন্য মধ্যমা সমান সমান xn/2 + xn/2 + 1/2 তাদের গড়, অর্থাৎ সেই দুটি পদের গড় কীভাবে করে? 2 দিয়ে ভাগ করতে, যোগ করে, সেজন্য এটি করা হলো। তো আমরা একটি প্রশ্নে চলে আসছি। দেখো, এখানে প্রদত্ত তথ্যের মধ্যমা নির্ণয় করো। প্রশ্ন দেওয়া আছে 7, 8, 6, 9 এইভাবে দেওয়া আছে। 7, 8, 6, 9, 11, 17, 15, 14, 5। তো আমাদের প্রথমেই জানতে হবে যে এটি আগে সাজিয়ে নিতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তো মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে নিয়ে কি পাচ্ছি? 5, 6, 7, 8, 9, 11, 14, 15। এবার দেখতে হবে মোট কটি পদ আছে এখানে। তো এখানে গুণে দেখো মোট কটি পদ আছে? 9টি পদ আছে। দেখো 9টি পদ হচ্ছে, তাহলে নির্ণয় মধ্যমা, যেহেতু এন বিজোড় তাহলে এন হচ্ছে 9, এখানে n = তাহলে আমরা কত পেলাম? 9 পেলাম। সেই জন্যে আমরা n/2 + 1 করব না, এখানে মাঝের পদটি হচ্ছে n+1/2তম পদ, অর্থাৎ n দিয়ে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি মাঝের পদটি হবে কত? এখানে দেখো এইটাই হচ্ছে পঞ্চম পদ, অর্থাৎ 9। তাহলে মধ্যমা কত পেলাম? 9। এখন দেখো, যদি পরিসংখ্যা দেওয়া থাকে তখন আমরা কিভাবে করব? তখন সেইটি করার জন্য আমাদের নতুন একটি টেবিল বানিয়ে নিতে হয়। দেখো, এখানে তোমাদের 6 দাগের অঙ্কটি বলা আছে নলের ব্যাসের দৈর্ঘ্য পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমান নির্ণয় করো। দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখে নাও, এখানে 18 আছে, দেখো 3 পরিসংখ্যা, অর্থাৎ 18 3 বার আছে, 19 4 বার আছে, 20 10 বার আছে, 21 15 বার আছে, এইগুলি আছে। তাহলে এইগুলো করার জন্য আমরা প্রথমে টেবিলটা আগে বানিয়ে নিলাম। দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য পরিসংখ্যা এই দুটি দিয়ে দিলাম। এইবারে দেখো একটা নতুন টেবিল বানিয়েছি, সেটি কি টেবিল?
ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এই টেবিলটা আমরা কিভাবে বানাবো, এইটা হচ্ছে এখানে নতুন একটি টেবিল। এইটা বানানোর নিয়ম হচ্ছে, দেখো আমরা এই যে ব্যাসের দৈর্ঘ্য লিখেছি 18, তাহলে এখন যদি আমরা এটাকে লিখতাম নতুন একটি টেবিলে, যখন লিখতাম 18 পর্যন্ত যদি লিখতাম, তাহলে কি হতো, 18 পর্যন্ত কটি হতো পরিসংখ্যা, হিসাব বলে 3টি। এবার দেখো যখন আমরা লিখবো এই 19 পর্যন্ত তাহলে মোট পরিসংখ্যা কটা হচ্ছে, তাহলে দেখো 18 পর্যন্ত ছিল 3, আর তাহলে 19 পর্যন্ত মানে কি 18 ওর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে মোট কত হলো 3 আর 4, তাহলে যোগ করলে কত হয় 7 হয়। তাহলে দেখো এখানে ক্রমযৌগিক পরিসংখ্যায় 7, বোঝা যাচ্ছে তো? দেখো সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা কি পেলাম, মোট পরিসংখ্যা তাহলে কত পেলাম, 19 পর্যন্ত পরিসংখ্যাটা আমরা পেয়ে গেলাম কত না 7। তাহলে একই রকমভাবে 20 পর্যন্ত তাহলে পরিসংখ্যা কত হবে, 20 পর্যন্ত পরিসংখ্যা কত হবে, দেখো এখানে তাহলে 3, 4 আর 10 এইগুলো যোগ করতে হবে, তাহলে কত হয় 3 আর 4 7, 7 আর 10 17। অথবা আমরা এখানে 7 পর্যন্ত পেয়ে গেছি, যেহেতু আমরা 19 পর্যন্ত পেয়ে গেছি, তার সাথে 20 পর্যন্ত যেটা আছে সেটা যোগ করবো 20 পরিসংখ্যা, তাহলে 7 আর 10 যোগ করলে কত হয় 17। তাহলে এইভাবে আমাদের পুরো টেবিলটা বানানো হয়েছে। তাহলে দেখো 25 ক্রমযৌগিক পরিসংখ্যা 25, ব্যাসের দৈর্ঘ্য যখন 25 হবে তখন ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা ক্ষুদ্রতর সূচক, অবশ্যই মনে রাখবে উপর থেকে যোগ যখন হবে সেটি ক্ষুদ্রতর সূচক হয়। তাহলে 25 যখন হবে তখন আমরা দেখতে পাচ্ছি যোগ করে এসে দেখতে পাচ্ছি কত 80, অর্থাৎ এইটা 25 পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 25 পর্যন্ত সমস্ত যেগুলো যোগ করতে হয় 25 পর্যন্ত, সেটাই হচ্ছে 80, সেটাই হলো এন। তাহলে আমরা এন মানে মোট পরিসংখ্যাটাকে এন ধরা হয়, তাহলে এন আমরা কত পেলাম 80। এবারে আমরা বলেছিলাম যদি জোড় হয়, অর্থাৎ এনটা যদি জোড় হয় তাহলে কটা হয়, দুটি হয়, দুটি হচ্ছে মধ্যমা হয়, তখন মধ্যমা দুটোর গড় করতে হয়। তো দেখো এখানে 80কে যদি 2 দিয়ে ভাগ করি 40 হয়, আর একটি হয় 41, তাহলে 40 আর 41তম পর্যবেক্ষণের গড় করতে হবে, তাহলে এই দুটোর গড় করতে হবে। তাহলে এই দুটো আমরা কি করে পাবো, এবার দেখো এখানে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যায় চলে আসি। ক্রমযৌগিক পরিসংখ্যা লক্ষ্য করো কত হচ্ছে, দেখো এখানে 32 ক্রমযৌগিক পরিসংখ্যা 32, অর্থাৎ 32 পর্যন্ত কত আছে 21। এবারে দেখো 57, তারপরে চলে গেছে 57, অর্থাৎ 57 সংখ্যা পর্যন্ত আমরা কত পাচ্ছি 22। তাহলে 57-র মধ্যে আমরা কি কি পেয়ে গেলাম, 32-এর পরে দেখো 40 হবে, তাহলে 40 আর 41তম পর্যবেক্ষণ মানে অবশ্যই সেটা কোথায় চলে যাবে, সেটা অবশ্যই চলে যাবে কোথায় 57 নম্বর টেবিলে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো 41, অর্থাৎ 40 41 যেটি হলো সেটি হচ্ছে 57-র টেবিলে চলে যাবে, অর্থাৎ এই মানটা আমাদের নিতে হবে পর্যবেক্ষণে, কারণ 32-এর পর থেকে যত পরিসংখ্যা পাবো 57 পর্যন্ত সবই মান দেবে 22, সেজন্য 40তম পর্যবেক্ষণ প্লাস 41তম পর্যবেক্ষণ বাই 2 করলাম, তাহলে এই দুটো যোগ করে আমরা কত পেলাম 22 প্লাস 22 বাই 2, কারণ 57 পর্যন্ত 22 অনেকবার আছে, 32 থেকে 57 মোট 15 বার আছে, এই 25 বার আছে, এই 25 বারই 22টা আছে, সেজন্য আমরা 40 এবং 41তম পদটা পেয়ে গেলাম 22 প্লাস 22 বাই 2, অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম মধ্যমা 22। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে দেখো যদি টেবিলটা দেওয়া থাকে শ্রেণী হিসাবে, মানে আগের অঙ্কটি দেখো এখানে এক্স এর মানগুলো জাস্ট দেওয়া ছিল, ব্যাসের দৈর্ঘ্য একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া ছিল, কোনো শ্রেণী ছিল না। এবার যদি শ্রেণীর হিসেবে দেওয়া থাকে তখন আরেকটি নতুন নিয়ম প্রয়োগ করতে হয়, সেটির জন্য একটি ফর্মুলা আছে, সেটির ফর্মুলাটা একটু পরে দেখে নেবে। দেখো এখানে 8-এর দাগের অঙ্কটি দেখো তোমরা, তোমাদের বইয়ের 8-এর দাগের অঙ্কটি এখানে দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা 3টে টেবিল বানাবো, একই রকম টেবিল বানাবো, টিফিন খরচ পরিসংখ্যা, ক্ষুদ্রতর ক্রমযৌগিক সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করব আমরা। তো এটা কিভাবে করব, দেখো এখানে ছিল প্রথমে হিসাব একই ব্যাপার, 3 ছিল, তারপরের লাইনে কি হবে 3, প্রথমটাতে 3 হবে। এবার দেখো 40 থেকে 45, তাহলে হবে কত 3 আর 5 8, যোগ করতে হবে এগুলো, তাহলে এইভাবে তারপরে 8 আর 6 কত হয়, 8 আর 6 14, তারপরে 14 আর 9 কত হয় 23, দেখো এইগুলো পরপর যোগ হয়ে গেছে, তাহলে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা পেয়ে গেলাম। এইবারে আমাদের দেখতে হবে এন কত হচ্ছে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এন হচ্ছে কত 40, তাহলে এন যদি 40 হয় তাহলে এন বাই 2 কত হচ্ছে 40 বাই 2, অর্থাৎ 20, তাহলে এন বাই 2 যখন 20 হবে তাহলে এবারে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যায় চলে আসবো 20 কোথায় পড়ছে, তাহলে এখানে দেখো 14-র পরে চলে এসছে 23, তার মানে এই শ্রেণীটাই হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যমা শ্রেণী, সেই জন্য তাহলে শ্রেণীর আসল যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 50 থেকে 55, এই শ্রেণীটা ছিল, তাহলে এই 50 থেকে 55টা শ্রেণীটাই হলো কি হলো না, এটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। আর তার পরিসংখ্যা হচ্ছে এফ, এবং তার আগেরটা বলবো সিএফ, যেটাই হচ্ছে মধ্যমা শ্রেণী, তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা যেটি হবে সেটি হবে সিএফ, আর এটিকে এফ ধরবো, 9টাকে এফ ধরবো। আর এখানে আমাদের আরেকটি নতুন জিনিস, নতুন একটি নিতে হয় এল, এল মানে হচ্ছে যেটি
হচ্ছে মধ্যমা শ্রেণী হবে তার নিম্ন শ্রেণী সীমানা। এখানে নিম্ন শ্রেণী সীমানা কত হচ্ছে 50, তাহলে এল সমান কত হবে 50, বোঝা গেল। তাহলে এইবারে দেখো এল সমান যদি 50 হয় তাহলে এখান থেকে আরেকটা জিনিসও জানতে হবে, সেটা হলো এইচ মানে হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য কত, 55 থেকে 50 বিয়োগ করলে কত হয় 5, তাহলে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য হলো 5। ঠিক আছে, তাহলে এবারে সূত্রটায় চলে এসো। দেখো সূত্রতে কি বলছে এখানে, সূত্রটা হচ্ছে নির্ণেয় মধ্যমা সূত্র এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এটাই হলো সূত্র। তাহলে এখান থেকে আমরা এল 50 পেলাম, সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীটা হচ্ছে 14, এফ হচ্ছে 9, আর হচ্ছে এইচ হচ্ছে 5। এইচ কেন 5, কারণ মধ্যমা শ্রেণীটা দেখো 50 থেকে 55 আছে, তাহলে দৈর্ঘ্য কত 5। এবারে নির্ণেয় মধ্যমার ফর্মুলা দেখো এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এল কত 50 আমরা পেয়েছি, মানগুলো আমরা জাস্ট পুট করে দিলাম। দেখো n/2, তাহলে এন আমরা কত পেয়েছিলাম, দেখো এন আমরা পেয়েছিলাম 40, তাহলে n/2 কত হবে 20, তাহলে 20 মাইনাস 14, আর এসসিএফ এর মান 14 বাই এফ হচ্ছে 9 আর এইচ হচ্ছে 5। এবার মানগুলো আমরা দেখো যোগ বিয়োগ করে দিলাম, গুণ করে দিলাম, ভাগ করে দিলাম, দিয়ে আমরা পেয়ে গেলাম কত 53.33। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে মূল যে ফর্মুলাটা কাজে লাগছে সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা, এটা অবশ্যই তোমরা মুখস্থ করবে সবাই, যে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এল হচ্ছে যেটি মধ্যমা শ্রেণী হবে তার নিম্ন শ্রেণী সীমানা, আর সিএফ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা আগেরটা, অর্থাৎ মধ্যমা শ্রেণীর আগেরটা যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেটি হচ্ছে সিএফ, আর এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই সূত্র দিয়েই সবাই করে ফেলবে পরের অঙ্কগুলো। তোমাদের হোমওয়ার্ক থাকলো 26.2 এর 1 থেকে 9 পর্যন্ত সমস্ত অঙ্ক তোমরা কমপ্লিট করে আসবে।